আসসালামু আলাইকুম। সিদ্দিকুল শ্রাবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা যে যেখান থেকে আমাকে ফলো করছো, তোমাদেরকে সবাইকে ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ খলিলুর রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের বিজ্ঞান সাবজেক্ট পড়াচ্ছি। তো আজকে আমরা নবম চ্যাপ্টারের বিজ্ঞান বইয়ের নবম চ্যাপ্টারের বাকি অংশ কিছু বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে আমি একটা অ্যাসাইনমেন্ট অথবা কাজ তোমাদেরকে দিয়েছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্প অথবা সুনামির সম্ভাবনা কতটুকু বিশ্লেষণ করে অথবা আলোচনা করে। আমরা আজকে ভূমিকম্প এবং সুনামির সাথে যদি সম্ভব হয় খরা, এগুলো সম্পর্কে বোঝার ট্রাই করব। এনিওয়ে, এই টপিকসগুলো আমরা 9-এ পড়েছি, দেন হয়তো গত পরীক্ষার মধ্যেও এই টপিকসগুলো পড়েছি। খুব সোজা মনে হতে পারে, কিন্তু কিছু প্রবলেম হয়, সেজন্য আমি এই জিনিসগুলো ক্ল্যারিফাই করার জন্য তোমাদের সামনে হাজির হওয়া। সো আমি প্রথমে আসি ভূমিকম্প বা আর্থকোয়াক কি, কেন হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটার সম্ভাবনা কতটুকু, এবং ভূমিকম্পের সময় কি করণীয়, ভূমিকম্পের আগে কি করণীয় এবং ভূমিকম্পের পরে কি করণীয়। প্রথমে আসা যাক ভূমিকম্প কাকে বলে। জান, খেয়াল করো যে পৃথিবীর গভীরে বা মাটির নিচে যদি হঠাৎ কোনো কম্পন সৃষ্টি হয়, মাটির নিচে কেন কম্পন সৃষ্টি হয় সেটা হতে পরে যাব। জাস্ট বলি, পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবীর গভীরে বা মাটির নিচে যদি হঠাৎ করে কোনো কম্পন সৃষ্টি হয়, তাহলে আমরা যে মাটির উপরে আছি ভূত্বকে, এটাকে বলে ভূত্বক। পৃথিবীর গভীরে ভূকম্পন হলে, হঠাৎ করে কম্পন সৃষ্টি হলে মাটির উপরে, তার মানে ভূত্বকে যদি আন্দোলন বা আলোড়ন অথবা কম্পনের সৃষ্টি হয়, তখন তাকে ভূমিকম্প বলে। কন্ডিশন কি? মাটির নিচে হঠাৎ করে কম্পন সৃষ্টি হতে হবে। কেন হয় সেই তর্কে আমরা পরে যাব। তাহলে পৃথিবীর গভীরে হঠাৎ করে আন্দোলন বা কম্পনের ফলে যদি মাটির উপরে বা ভূত্বকে আমরা আন্দোলন বা কম্পন অনুভব করি, তখন তাকে ভূমিকম্প বলা হয়। ওয়েল ডান। এই ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে এই স্থায়িত্বের উপরও কি পরিমাণ ধ্বংস হবে সেটা নির্ভর করে। একটা এলাকায় বা কোনো একটা জায়গায় ভূমিকম্প হলে কি পরিমাণ ধ্বংস চলবে বা ধ্বংস হবে, সেটা এই সময়ের উপর ডিপেন্ড করে। সেকেন্ড যেটা হচ্ছিল, এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছিল রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা যে স্কেল বা যে যন্ত্রটার সাহায্যে মাপা হয় সেটাকে রিক্টার স্কেল বলা হয়। এই রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 5 রিক্টার স্কেলের বেশি হয়, ভূমিকম্পের মাত্রা মেজার করে যদি 5 রিক্টার স্কেলের বেশি পাওয়া যায়, তাহলেই সেই ভূমিকম্পটা আমরা অনুভব করতে পারি, সেটা আমরা যেখানেই থাকি না কেন। এবং সেই ক্ষেত্রে ওই ভূমিকম্পটা তীব্র হয়। 5-এর যত উপরে হবে তীব্রতা তত বেশি হবে, 5-এর যত নিচে হবে ওই ভূমিকম্পটা তত দুর্বল হয়, মৃদু ভূমিকম্প হয়। অনেক ক্ষেত্রে 5-এর নিচে হলে আমরা সেটা বুঝি না। এখন এই ভূমিকম্প নিয়ে কাজ করে যারা, সেটা হচ্ছে USGS, আমেরিকান যে প্রতিষ্ঠান ভূমিকম্প নিয়ে কাজ করে, গবেষণা করে, ভূমিকম্প নিয়ে রিসার্চ করে, ভূমিকম্প কেন হয়, কিভাবে হয়, হলে কি ধরনের ক্ষতি হতে পারে, কবে হতে পারে, এক্সাক্ট টাইম বলতে পারে না, কিন্তু সম্ভাবনা তারা একটা প্রেডিক্ট করতে পারে। যেই সংস্থা USGS, তাদের মতে বলা হচ্ছে যদি রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5-এর নিচে হয় তাহলে এটা মৃদু ভূমিকম্প, এবং সেটা অনুভব করা সাধারণত যায় না। যদি 5-এর বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছিল শক্তিশালী ভূমিকম্প, এবং তখনই আমরা অনুভব করতে পারি। এবং মজার অথবা ভয়ানক ইনফরমেশন যেটা, ফর এক্সাম্পল ভূমিকম্পের মাত্রা পাওয়া গেল হচ্ছে 6। এই 6 ভূমিকম্প হলে কোনো একটা জায়গার মধ্যে এই মাত্রার ভূমিকম্প হলে যে পরিমাণ ক্ষতি হবে, সাপোজ যদি ওই জায়গার মধ্যে 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এর চেয়ে 30 গুণ বেশি ক্ষতি হবে। তার মানে রিক্টার স্কেলে মাত্র 1 বাড়ছে মান, 5-এর পরিবর্তে 6 হয়েছে, ক্ষতির পরিমাণ 30 গুণ বেড়ে গেছে। 6-এর পরিবর্তে যদি ভূমিকম্প 7 হয় রিক্টার স্কেলে, তাহলে আরো 30 গুণ বেড়ে যাবে। তার মানে প্রত্যেকটা রিক্টার স্কেলে 1 করে হয়তো বাড়ে, আর বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ 30 গুণ করে বেড়ে যাবে। মানে কি পরিমাণ ভয়ানক হতে পারে, আমরা যদি হয়তো বাস্তবে বিভিন্ন ভূমিকম্পের মানে সিনারি দেখতে পারি তাহলে হয়তো বুঝতে পারবো। আমরা জানি যে 2010-এ হাইতিতে ভূমিকম্প হয়েছে, 2014-তে ফিলিপিন্সে হয়েছে, তারপর হচ্ছে ওই লাস্ট কয় বছর, 4-5 বছর আগে নেপালে ভূমিকম্প হয়েছে।
সেক্ষেত্রে আমরা ভূমিকম্পের এই তীব্রতার উপর এর ডেভাস্টেটিং বা ভয়ানক যেই কার্যকলাপ আমরা অনুমান করতে পারি যে কত ভয়ানক হতে পারে, কি পরিমাণ ধ্বংস করতে পারে। এটা হচ্ছিল ভূমিকম্পের প্রেডিকশন। ও এখানে যেটা ব্যাপার হচ্ছিল, ওকে ভূমিকম্প বুঝলাম, এখন ভূমিকম্প কেন হয়, দ্বিতীয় একটা প্রশ্ন হতে পারে 2 মার্কের জন্য। যদি আমি বলি ভূমিকম্পগুলা কেন হয়, এর সাথে যে টার্মটা জড়িত হয় সেটা হচ্ছিল টেকটনিক প্লেট। ভূমিকম্পের সাথে সবচেয়ে পরিচিত যে টার্মটা, সেই টার্মটা হচ্ছিল টেকটনিক প্লেট। কেউ টনিক লেখে, অ্যাকচুয়ালি টনিক, টেকটনিক। বাংলাতে যদি আমি বলি টেকটনিক, এই টেকটনিক প্লেটটা ভূমিকম্পের সাথে সরাসরি জড়িত। নাও কামস টু হোয়াট ইজ টেকটনিক প্লেট, এটা কি? খেয়াল করো, আমরা যদি বলি যে আমাদের এই যে ভূগর্ভ, ভূগর্ভ মানে হচ্ছে এই যে মাটির যে স্তর, মাটি, আমরা যে মাটি যে অবস্থান করি থাকি, এই মাটি কতগুলো খণ্ডে বিভক্ত, এই মাটির পুরা ইয়েটাকে বলা হচ্ছিল ভূগর্ভ, আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্ট, ভূগর্ভ বা আর্থ ক্রাস্ট। এই ভূগর্ভটাকে বলা হচ্ছে আর্থ ক্রাস্ট। আমাদের এই ভূগর্ভ কতগুলো খণ্ডে বা টুকরায় বিভক্ত, এই খণ্ডগুলোকে বলা হচ্ছিল টেকটনিক প্লেট। এইটাই ডেফিনেশন। আমাদের ভূগর্ভ কতগুলো খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোকে প্রত্যেকটিকে আলাদাভাবে টেকটনিক প্লেট বলা হয়। এবং এই ভূমিকম্পের জন্য কার্যত দায়ী যেই জিনিসটা, সেইটাই হচ্ছিল এই টেকটনিক প্লেটটা। এই টেকটনিক প্লেটটা কি, কেন ভূমিকম্পটা হয়, আমি একটা জাস্ট উদ্দীপকের সাহায্যে যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। যেহেতু আমি বললাম যে মাটি এরকম স্তরে বিভক্ত, তাই আমি ধরলাম এইটা একটা স্তর, মাটির এইটা একটা স্তর, মাটির এইটা একটা স্তর, মাটির এইটা একটা স্তর। সাপোজ গেস করার জন্য, অনুমান করার জন্য আমি বললাম যে মাটির নিচে আমরা হয়তো দেখি মাটি, বাট মাটিগুলো এরকম স্তরে স্তরে বিভক্ত। এখন কি হয়, এইটা একটা প্লেট, টেকটনিক প্লেট, এইটা একটা টেকটনিক প্লেট। বলা হচ্ছে এই টেকটনিক প্লেটগুলা সর্বদা আপাত দৃষ্টিতে আমরা মাটি দেখলে মনে হয় না স্থির, মাটির যদি আমি লেয়ার চিন্তা করি তাহলে কি মনে হয় মাটি চলমান। ব্যাপারটা হচ্ছে এরকমই, আপাত দৃষ্টিতে আমরা দেখলে মনে হবে এই টেকটনিক প্লেটগুলা বা স্তরগুলা স্থির, কিন্তু বাস্তবে বিজ্ঞান বলে যে এই টেকটনিক প্লেটগুলা স্থির না, এগুলো চলমান। চলমান আমরা কিন্তু কখনো দেখি না যে মাটির যে স্তরগুলা চলে, এটা কখনো আমাদের পক্ষে দেখা সম্ভব না। লং টাইম, দীর্ঘমেয়াদী, 30 বছর, 50 বছর, 100 বছর মেয়াদি যদি আমি কল্পনা করতে পারি, তাহলে হয়তো আমি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবো। হ্যাঁ, মাটির যে স্তর, এই মাটির স্তরটাও চলে, চলমান। এটা আপাত দৃষ্টিতে স্থির মনে হলো, স্থির না। তাহলে এই যে টুকরাগুলা বা এই খণ্ডগুলা, টেকটনিক প্লেটগুলা প্রতিনিয়ত চলতেছে, এত সূক্ষ্মভাবে চলে, এত অল্প পরিমাণ চলে, যেটা কিনা আমাদের চোখে দেখা যায় না। কিন্তু যদি আমি লং টাইম চিন্তা করি, 50 বছর, 100 বছর, তাহলে হয়তো আমি দেখবো এই যে গ্যাপটা আছে, এই দুইটা প্লেটের মাঝে যে গ্যাপটা আছে, আজকে 50 বছর পর এই গ্যাপটা হয়তো কমে গেল। এই গ্যাপটা দুইটা মাঝখানে, প্লেটের মাঝখানে গ্যাপটা কমে গেল। আরো 20 বছর পর হয়তো গ্যাপটা কমে দুইটার সাথে মিলে গেল, দুইটার সাথে মিলে গেল। এই মিলে গেলে আরো যদি চাপ হয় তখনই প্রবলেমটা হয়। সাপোজ আমি একটা উদ্দীপক তোমাদের সামনে দাঁড় করা, এরকম মনে করো যে আমার এই দুইটা হাত টেকটনিক প্লেট, দুইটা হাত টেকটনিক প্লেট। এখন দুইটা হাত গতিশীল হচ্ছে আস্তে আস্তে, 50 বছর বা 100 বছর অথবা 200 বছরে গতিশীল হতে হতে এক পর্যায়ে দুইটা হাত লেগে গেল। জান, যখনই লেগেছিল না তখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যখন লেগে গেল তখন টেকটনিক প্লেটগুলো পরস্পর সংস্পর্শে আসলো। কিন্তু আমি জানি এটা গতিশীল, তো গতিশীল যদি করতে থাকি, দুইটা হাতকে যদি আমি একে অপরের দিকে আগাইতে থাকি, তো এক পর্যায়ে আমার আঙ্গুলকে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে। আরো যদি চাপ প্রয়োগ করতে থাকি, আঙ্গুলগুলো আরো বাঁকা হয়ে যাবে। এক পর্যায়ে আমার আঙ্গুলের যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা কিন্তু পাস হয়ে যাবে, আমার আঙ্গুলটা ভেঙে যাবে। তার মানে এই টেকটনিক প্লেটগুলো একে অপরের দিকে ক্রমাগত অগ্রসর হতে 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 এক পর্যায়ে লেগে যায়, লেগে গিয়ে এইখানে শক্তি জমা হতে থাকে। এই যে দেখো, খুব জোরে চাপ দিচ্ছি আমি, শক্তিগুলো জমা হচ্ছে, আমার হাতগুলো কিন্তু এই যে আমার নখগুলো ব্যথা করতেছে, কারণ খুব প্রচন্ড জোরে চাপ দিচ্ছি। এই প্লেটগুলো একটা আরেকটার ওপর যখনই চলমান, তখন এরকম একটা প্লেট আরেকটা প্লেটের ওপর খুব জোরে চাপ দিতে থাকে, শক্তি জমা হতে থাকে। এই জমা শক্তি একটা লিমিট আছে, একটা পর্যায়ে এই চাপটা আর সহ্য করতে পারে না, ভেঙে যায়, একটা প্লেট আরেকটা প্লেটকে ভেঙে ফেলে। তখনই এই যে জমা শক্তিটা হঠাৎ করে একটা কম্পন বা আন্দোলন সৃষ্টি করে।
আরো যদি আমি একটু বোঝাতে চাই, ফর এক্সাম্পল তুমি একটা দরজা ধাক্কা দিচ্ছ, দরজার সিটকারিটা লাগানো, খুলতেছে না, তুমি প্রচন্ড জোরে ধাক্কা দিচ্ছ, তোমার কিছু হচ্ছে না। সাডেনলি যদি সিটকারিটা খুলে যায়, তুমি কি করলা? দরজা যেহেতু ধাক্কা দিয়ে দিয়েছো, হঠাৎ করে সিটকারিটা যদি খুলে যায়, তো দেখবে তুমি খুব জোরে গিয়ে পড়বা, মানে শক্তি জমা ছিল, হঠাৎ করে ছিঁড়ে যাওয়ার কারণে, সিটকারি খুলে যাওয়ার কারণে তুমি ধপাস করে পড়ে গেলা। এই যে জমা শক্তিটা ভেঙে যাওয়ার কারণে বা ছিঁড়ে যাওয়ার কারণে যে হঠাৎ করে একটা তুমি পড়ে গেলা, অথবা এই যে আমার হাতটা মানে ভেঙে গেল, অথবা ভূমিকম্পের ক্ষেত্রে এই টেকটনিক প্লেটগুলো একটা আরেকটার সাথে ধাক্কা খেতে খেতে যখন এক পর্যায়ে ভেঙে যায়, ক্রস করে ফেলে, তখন এই সঞ্চিত শক্তিটাই ছড়িয়ে পড়ে, কম্পন বা আন্দোলনের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা ভূমিকম্প বলি। আমি অনেকগুলো অ্যাজাম্পশন দাঁড় করালাম উদ্দীপক, জাস্ট বোঝানোর জন্য। তোমরা যেটা মোদ্দা কথা বা মেইন কথা থাকবা যে এই টেকটনিক প্লেটগুলা আপাত দৃষ্টিতে দেখতে স্থির মনে হলো, বাস্তবে এগুলা গতিশীল, ফলে গতিশীল হতে হতে পরস্পরের কাছাকাছি চলে আসে এবং একটা আরেকটার উপর প্রচন্ড জোরে চাপ দেয়। এই চাপ দেওয়ার ফলে একটা পর্যায়ে এই প্লেটগুলার মধ্যে ধাক্কার মাধ্যমে প্লেটগুলা বিঘ্নিত হয়ে যায়, অথবা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, ট্রেনের লাইন যেমন বিচ্ছিন্ন হয়, এই প্লেটগুলা বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে সঞ্চিত শক্তি ভূমিকম্প বা আন্দোলনের সৃষ্টি করে, এভাবে ভূমিকম্প তৈরি হয়। তাহলে মেইন কারণ হচ্ছিল টেকটনিক প্লেট। ওয়েল, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পের সম্ভাবনা কি, ইউএসজিএস কি বলে? ইউএসজিএস কি বলে? তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের নবম চ্যাপ্টারের বিজ্ঞান বইয়ের 203 নাম্বার পেজ, বিজ্ঞান বইয়ের 203 নাম্বার পেজে একটা চিত্র দেখবা যে বাংলাদেশের মানচিত্রটা দেওয়া আছে। সে বাংলাদেশের মানচিত্রের মধ্যে যে অংশটা, এর বাহিরে দেখবা অনেকগুলো স্পট দেওয়া আছে। আমি সাপোজ যদি বলি বাংলাদেশের মানচিত্র, সাপোজ আমার চিত্রটা হয়নি, যদি বাংলাদেশের মানচিত্র ধরি, বাংলাদেশের মানচিত্রের বাহিরে দেখবা অনেকগুলা স্পট দেওয়া আছে, আর বাংলাদেশের মানচিত্রের ভিতরে হাতে গোনা কয়েকটা স্পট দেওয়া আছে। এই স্পটগুলা দিয়ে যেটা বোঝানো হয়েছে, ভূমিকম্প বিগত 100 বছর 50 বছর যতগুলা ভূমিকম্প হয়েছে বাংলাদেশের আশেপাশে, ওই ভূমিকম্পগুলো দেখানো হয়েছে। তাতে ইউএসজিএস এর যে সার্ভে গবেষণা বলতেছে, বাংলাদেশের মূল ভূখণ্ডে হ্যাঁ কিছু ভূমিকম্প হয়, কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডে ভূমিকম্পের পয়েন্ট কম। বাংলাদেশের আশেপাশে অনেক বেশি ভূমিকম্প হয়েছে এবং হবে। প্রবলেম কি, এই বাংলাদেশের আশেপাশে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পগুলো মৃদু ভূমিকম্প, বিভিন্ন সময়ে প্রচুর মৃদু ভূমিকম্প হয়েছে, শক্তিশালী ভূমিকম্প খুব রেয়ার হয়েছে। হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্প হয়েছে 1884 সালে মানিকগঞ্জে একটা ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে 7-এর চেয়ে একটু বেশি। সে 1884 সালে, আজ থেকে প্রায় 140 বছর হয়তো আগে, 7 মাত্রার অধিক ভূমিকম্প হয়েছে। শিলং, ভারতের শিলং এ একটা ভূমিকম্প হয়েছে 1997 সালে। 1997 সালে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 8 পয়েন্ট সামথিং, 8-এর অধিক, 8-এর অধিক। এই যে দুইটা নামই হচ্ছিল আমাদের রিজনে মোটামুটি এই 1884 এবং 1897, এই দুইটা সালে মোটামুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এরপর থেকে যতগুলো ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের মাত্রাগুলো ছিল কাছাকাছি, মোটামুটি কম, ভয়ানক কোনো ভূমিকম্প হয়নি। কিন্তু অ্যালার্মিং বা ভয়ের বিপদ মানে কারণ হচ্ছে প্রচুর ভূমিকম্প হয়েছে। এখন ইউএসজিএস যেটা বলতেছে, বাংলাদেশে এত বেশি ভূমিকম্প হয়েছে, ইন ফিউচার, নিয়ারেস্ট ফিউচারে বাংলাদেশে ভূমিকম্প, বড় ধরনের একটা ভূমিকম্পের সম্ভাবনা খুব বেশি। এবং এই নিয়ারেস্ট ফিউচারটা কয়দিন হতে পারে, আজকে হতে পারে, কালকে হতে পারে, আরো 100 বছর পরে হতে পারে। কারণ একমাত্র আল্লাহই ভালো বলতে পারবে যে কখন কোন জায়গায় ভূমিকম্প হবে। এটার উপর রোদ বৃষ্টি ঝড় তুফান অনেক কিছু প্রেডিক্ট করা গেলেও ভূমিকম্পকে ভূমিকম্পকে প্রেডিক্ট করা যায় না কখন কোন জায়গায় ভূমিকম্প হবে। এখন যেহেতু আশেপাশে প্রচুর মৃদু ভূমিকম্প হচ্ছে, এই কারণে বলা হচ্ছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে খুব বড় ধরনের একটা ভূমিকম্প ঝুঁকির মধ্যে বিরাজ করছে। কারণ বাংলাদেশের আশেপাশে যে এলাকাগুলো আছে ভারতের, ওই এলাকাগুলোর মধ্যে বিভিন্ন ভয়ানক মাটির গর্ভে ভয়ানক ফাটল বিদ্যমান, এই ফাটলগুলো থেকে যে কোনো সময় একটা ভয়ানক ভূমিকম্প হতে পারে। সেজন্য বাংলাদেশ ভূমিকম্প প্রবণ বেশ ভালো একটা ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। ওয়েল, এখন
এই যে ভূমিকম্প হবে বা হয়, ভূমিকম্পের হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? এটা যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর একটা গজব বলি অথবা যাই বলি না কেন, এটা এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটার হাত থেকে বাঁচার কোনো ওয়ে নাই, বাঁচার কার্যত কোনো ওয়ে নাই। তবে আমরা যদি সচেতন হই তাহলে আমরা চাইলে এর ক্ষয়ক্ষতিটা কমানো যেতে পারে। ভূমিকম্পের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে জীবন এবং মালের, সেক্ষেত্রে আমরা এটা কমাতে পারি। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেই। আমি ভূমিকম্পের সময়, ভূমিকম্পের আগে এবং ভূমিকম্পের পরে কি করণীয় একটু বলবো। তার আগে যদি আমি একটা উদাহরণ দিই কিভাবে ভূমিকম্প থেকে একটু বেঁচে থাকা যায়। 2010 সালে হাইতিতে একটা ভূমিকম্প হয়েছে, 7 মাত্রা, রিক্টার স্কেলে 7 মাত্রার অধিক মাত্রার একটা ভূমিকম্প হয়েছে হাইতিতে। সেই 7 মাত্রার অধিক ভূমিকম্প, হাইতি হচ্ছিল আফ্রিকার একটা দেশ, গরিব দেশ। এই 7 মাত্রার ভূমিকম্প ওই দেশে ওই সময়ে 3 লাখ লোক মৃত্যু করছে। হাইতিতে 2010 সালে 3 লাখ লোকের প্রাণহানি করছিল, কম না, হিউজ পরিমাণ লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে। এবং বিভিন্ন স্থাপনা, বাড়ি ঘরের তো ক্ষতি হয়েছে, এটা তো মানে অপূরণীয়। সেম 2014 সালে, 2014 সালে আরেকটা ভূমিকম্প হয়েছে চিলিতে। এটা হচ্ছিল হাইতিতে 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, আর চিলিতে ভূমিকম্প হয়েছে সম্ভবত 8.2 মাত্রার। সেটা হচ্ছিল 2014 সালে হয়েছে, মাত্র 6 জন লোক মারা গেছে। খেয়াল করো, 7 মাত্রার ভূমিকম্প হয়েছে হাইতিতে, 3 লাখ লোক মারা গেছে। আর চিলিতে 8.2 অথবা 8-এর অধিক মাত্রার ভূমিকম্প হইয়া মাত্র 6 জন লোক মারা গেছে। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস? এই যে দৃশ্যপট, মাত্র 6 জন, অথচ ভূমিকম্পের মাত্রা কত বেশি, 8-এর পর 9 হলে মহা মেগা ডিজাস্টার, মহা দুর্যোগ। সেখানে অলমোস্ট 9-এর কাছাকাছি ভূমিকম্প হয়েছে, মাত্র 6 জন লোক মারা গেছে। কারণ কি? কারণ হচ্ছে হলো তাদের সচেতনতা। এই চিলি দেশটা ভূমিকম্প প্রবণ এলাকা, তোমরা জানো, হয়তো জেনে থাকবা, পৃথিবীর মধ্যে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে নাম্বার 1 হচ্ছিল জাপান। জাপান হচ্ছিল ওয়ান অফ দ্য রিস্কেস্ট কান্ট্রি, ঝুঁকিপূর্ণ দেশ ভূমিকম্পের জন্য। সেজন্য দেখবা জাপানের বাড়িঘর প্রচুর ভূমিকম্প সহনশীল করা হয়, যাতে ভূমিকম্প সহ্য করতে পারে। এছাড়া হচ্ছিল, যদি বলি শহর, দেশ না অ্যাকচুয়ালি শহর, সেটা হচ্ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া খুব নামকরা, বিলাসবহুল, খুব দামি শহর। সেই ক্যালিফোর্নিয়ার মধ্যে পৃথিবীর অন্যতম ভয়ানক একটা বা ফাটল আছে ভূমিকম্প। এই টেকটনিক প্লেটের খুব ভয়ানক একটা ফাটল এই ক্যালিফোর্নিয়াতে বিদ্যমান। ওইখান থেকে যে কোনো মুহূর্তে একটা ভূমিকম্প, মেগা ভূমিকম্প, মেগা ডিজাস্টার হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের দেশের আশেপাশে তো আছেই, নেপালে সম্ভাবনা আছে, ইন্দোনেশিয়ায় সম্ভাবনা আছে, দ্বীপরাষ্ট্রগুলোতে সম্ভাবনা আছে এই ভূমিকম্প, চিলিতে তো সম্ভাবনা আছে, অলরেডি বললামই। এখন প্রশ্ন হলো যে ভূমিকম্পে একটা দেশে এত ক্ষতি হলো, আরেকটা দেশে কেন কম ক্ষতি হলো? কারণ হচ্ছে হলো, কোনো একটা দেশের সরকার যদি যথেষ্ট সচেতন হয়, শিক্ষিত হয় এবং ওই সামর্থ্য থাকে যে ভূমিকম্পে প্রতিরোধে কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখা যায়, তাহলে তারা চাইলে ভূমিকম্পের হাত থেকে নিজেদেরকে অনেকটাই রক্ষা করতে পারে। যেমন চিলি সরকার যেটা করছে, তারা যেহেতু জানে তাদের দেশ ভূমিকম্প প্রবণ, তারা অনেক আগ থেকে, তাদের দেশের অর্থনৈতিক অবস্থাও হাইতির চেয়ে অনেক ভালো, আমাদের চেয়ে অনেক ভালো। ইউরোপের অন্যতম একটা দেশ হচ্ছে হলো চিলি। অ্যাকচুয়ালি ইউরোপ বললে ভুল হবে, লাতিন আমেরিকা, লাতিন আমেরিকা অঞ্চলের একটা দেশ হচ্ছিল চিলি। এই চিলি মোটামুটি অর্থনৈতিকভাবে ভালো। তারা ভূমিকম্পের জন্য সহনশীল বাড়ি স্থাপনা তৈরি করছে, যাতে ভূমিকম্প সহ্য করতে পারে। এবং তারা বিভিন্ন ধরনের কি বলে প্রোগ্রাম করা, জনগণকে সচেতন করা, ওই দেশের নাগরিকদেরকে ভূমিকম্প সম্পর্কে করণীয় যেই ট্রেনিং দেওয়া, তাদের যে কোনো ধরনের ভূমিকম্পের দুর্যোগের সময় করণীয় যে ফোর্সগুলো, বাহিনীগুলো আছে, তারা অলওয়েজ, ভূমিকম্প হোক আর না হোক, তারা সার্বিকভাবে অলওয়েজ প্রস্তুত থাকে। 24/7, 24 ঘন্টা 365 দিন ওরা প্রস্তুত থাকে যে কোনো ধরনের এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য। এই জন্য যখনই এইরকম মাত্রা ভূমিকম্প হয়েছিল 2014 সালে, তখন দেখা যায় তারা সার্বিকভাবে খুব সফলভাবে ভূমিকম্পের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়েছিল। আর একটু কল্পনা করতে পারি, বাংলাদেশে যদি 7 মাত্রা ভূমিকম্প হয়, আমরা হয়তো মানে কল্পনাও করতে পারবো না কি হবে। বিশেষ করে পুরান ঢাকা তো মনে করো যে মেগা ডিজাস্টার হবে।
আর 8.2 মাত্রা ভূমিকম্প হলে আদৌ কয়জন বাংলাদেশে থাকবো, আমরা বেঁচে থাকবো আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কি বলতেই পারবেন। তো এইটা বললাম হচ্ছিল যে ভূমিকম্পের তীব্রতা। এখন হচ্ছিল ভূমিকম্পের করণীয়, ভূমিকম্পের আগে আমি শর্টকাট লিখতেছি, ভূমিকম্পের আগে করণীয় গুলা কি কি হতে পারে। তো নরমালি তোমাদের যদি বলা হয় পরীক্ষার মধ্যে প্রশ্নটা একটু খেয়াল করবা যে ভূমিকম্পের আগে পরে না ভূমিকম্পের সময়, কোন সময় প্রশ্ন করছে। যদি ওপেন থাকে তাহলে আমি বলবো, যদি বড় প্রশ্ন হয় 4 নম্বরের জন্য তাহলে 5টা করে পয়েন্ট দিতে পারো, ভূমিকম্পের আগে 5টা, ভূমিকম্পের সময় 5টা, ভূমিকম্পের পরে 5টা। কিন্তু এই কাজটা করবা না, আগে দিছো 5টা, পরে দিছো 2টা, এরপরে দিছো 3টা, এরকম না, মিলিয়ে একটা তাল মিলিয়ে একটা অ্যান্সারটা করার চেষ্টা করবা। আর যদি স্পেসিফিক বলা হয় ভূমিকম্পের সময় করণীয় কি, তাহলে ওইটাই দিবা। ভূমিকম্পের পরে করণীয় কি, তাহলে ওটা দিবা। আর যদি ওপেন থাকে যে ভূমিকম্পের আগে পরে এবং সময় করণীয় কি, তাহলে 3টা অংশই দিবা। অনেকে আরেকটা কাজ করে, আগে পরে এবং সময় সবগুলার একই পয়েন্টে দেয়, কেউ দেখা যায় 20টা পয়েন্ট দিয়ে দিচ্ছে, মানে কোনটা যে আগে কোনটা যে পরে না পড়লে বোঝা যাবে না। তো তোমার কাজ হলো স্যারকে এই ক্যাপশন বা হেডলাইন দিয়ে বোঝানো দেওয়া যে স্যার এই 5টা পয়েন্ট হলো আগে, এই 5টা পয়েন্ট হলো পরের, এই 5টা পয়েন্ট হলো ভূমিকম্পের সময়। সবগুলো পয়েন্টকে একসাথে করবা না। ওয়েল, ভূমিকম্পের আগে কি করা যেতে পারে? ভূমিকম্পের আগে ফর এক্সাম্পল, ভূমিকম্পের আগে যদি আমরা প্রথমে বলতে চাই যে সব বাসা বাড়িতে বেটার হয় হচ্ছে, আমি যদি বলি যে এই ভূমিকম্প সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে। নাম্বার 1 পয়েন্ট বলতে পারি যে ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে, ভূমিকম্পের সময় ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। 2 নম্বর পয়েন্ট বলতে পারি যে এরকম যে ভূমিকম্প সহনশীল বাড়ি ঘর স্থাপনা তৈরি করতে পারি, ভূমিকম্প সহনশীল বাড়ি ঘর স্থাপনা তৈরি করতে পারি। 3 নম্বর পয়েন্ট বলতে পারি যে অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেটা আমার প্রতিষ্ঠান হোক, স্কুল কলেজ অফিস বাসা বাড়ি যেখানে হোক না কেন, অগ্নি নির্বাপক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছিল যে আমাদের কর্মস্থলে অথবা আমরা যেখানে বাসস্থানে সেখানে বিভিন্ন দরকারি জিনিসগুলো কনফার্ম করতে হবে, সেটা আমার রুমে হোক, সেটা আমার ঘরে হোক, সেটা আমার প্রতিষ্ঠানে হোক। কি কি? টর্চ লাইট অথবা মোমবাতি, অথবা মনে করো শুকনো খাবার, খাবার পানি, বাঁশি, এই জিনিসগুলা আমাদেরকে ঘরে থাকতে হবে বা আমাদের যেখানে আছে সেখানে রাখতে হবে। কেন? সেগুলো আমরা ব্যাখ্যা অলরেডি অনেক কিছু বুঝি এবং জানি, এবং এগুলো হয়তো জানবো যে কেন বাঁশি রাখবো, কেন আমি শুকনো খাবার রাখবো, কেন আমার ঘরে আমি যেই রুমটাতে আসি বা আমার ঘরে যদি 3টা রুম থাকে 3টা রুমে আমি চাইলে বা পারলে 3টা রুমে শুকনো খাবার রেখে দিব, 3টা রুমে পানির বোতল রেখে দিব, আমি এটা রেগুলার রেখে দিব। আমার মাথার মধ্যে কনসার্নই থাকবে যে কোনো মুহূর্তে আমি রুমে আটকে পড়ে যেতে পারি, যাতে আমি ওই মুহূর্তে উদ্ধারকারী দল আসার আগ পর্যন্ত পানি খেয়ে বাঁচতে পারি, শুকনো খাবার খেয়ে অনেকক্ষণ টিকে থাকতে পারি। অথবা আমি এমন জায়গায় আটকে পড়লাম যে আমি বুঝতেছি আমি বেঁচে আছি কিন্তু আমি কাউকে জানাতে পারতেছি না, তখন যদি আমার হাতের কাছে বাঁশি থাকে, আমি বাঁশি বাজিয়ে যদি পসিবল হয় আমি উদ্ধারকারী দলকে জানাতে পারবো যে না আমি নিচে আছি, আমি বেঁচে আছি, প্লিজ হেল্প মি, আমাকে উদ্ধার করেন। এই জিনিসগুলা কনফার্ম করতে হবে আমাদেরকে, জান। তারপর হচ্ছে 4 নম্বর 5 নম্বর পয়েন্টে যেতে পারি, ফার্স্ট এইড বক্স ঘরে ঘরে রাখতে হবে, ফার্স্ট এইড বক্স ঘরে ঘরে রাখতে হবে, এটাও কনফার্ম করতে হবে। কারণ ফার্স্ট এইড বক্সটা রাখলাম, আমি পারি ফার্স্ট এইড বক্সটা কিভাবে ব্যবহার করতে হয়। ফার্স্ট এইড বক্স তোমরা হয়তো জানো সবাই যে নর্মালি যে এটার মধ্যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সব আইটেমগুলো থাকে। এই ফার্স্ট এইড বক্সটা তো ঘরের প্রত্যেকটা পরিবারকে ব্যবহার জানতে হবে, যে কোনো কারণে কেউ যদি অসুস্থ হয় কিভাবে কোন বক্স থেকে কোনটা নিয়ে কিভাবে চিকিৎসা করতে হবে, প্রাথমিক চিকিৎসা সেটা জানতে হবে। 5 নম্বর বা 6 নম্বর পয়েন্টে আমি যদি পারি যে ফার্স্ট এইড বক্স সম্পর্কে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রেনিং দেওয়া, শিক্ষার্থীদেরকে অভ্যস্ত করা যে কিভাবে এই দুর্যোগের সময় নিজেদেরকে প্রোঅ্যাক্টিভ রাখা যায়, নিজেদেরকে অ্যাক্টিভ থেকে পরিবার সমাজ দেশের উপকার করা যায়। তারপরে হচ্ছে এরকম যদি ভূমিকম্পের আগে করণীয় আমি যদি আরো বলতে চাই তাহলে হচ্ছে এই কি বলে বিদ্যুৎ সংযোগগুলা কোন জায়গায় আছে, এবং সেটা ভূমিকম্পের সময় হলে তোমাদেরকে যদি বলা হয় যে
কিভাবে বন্ধ করতে হবে। নর্মালি আমি বিদ্যুতের সুইচটা কিন্তু জানি, ঘরের কোথায় বিদ্যুতের সুইচটা সেটা বন্ধ করে দিলাম, কিন্তু মেইন সুইচটা কোথায় সবাই কি জানি আমরা? ঘরের প্রত্যেকটা পরিবার কি অথবা যে যেখানেই আছি আমরা আমাদের এই বিদ্যুতের একজ্যাক্ট সংযোগটা জানতে হবে। হ্যাঁ, মেইন সংযোগটা ওখানে। পানির মেইন সুইচটা আমি একটা ট্যাপ বন্ধ করে ফেললাম, যে কোনো একটা কল বন্ধ করলাম, কিন্তু পানির মেইন সুইচটা কোন জায়গায় আমি কি জানি ঘরের? আমাকে এটা জানতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে আমি যাতে মেইন পানির সুইচটা বন্ধ করতে পারি। আমি গ্যাসের চুলা হয়তো বন্ধ করলাম, কিন্তু গ্যাসের চুলার যে পাইপ ওটা ভেঙে গিয়ে গ্যাস বের হচ্ছে, তাতে করেও ভূমিকম্পের পরে ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে গ্যাসের চুলার মেইন সংযোগ বা মেইন লাইন কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে মানে পানি, বিদ্যুৎ এবং গ্যাস, এগুলোর মেইন সংযোগগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আমাদের ভালোর জন্য। ওকে, এরপরে আরো একটা মানে খুবই ইম্পর্টেন্ট, যে ভূমিকম্প হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল অথবা বেঁচে থাকলাম, আঘাত পেলাম, এক একজন এক এক জায়গায় আছে, কেউ কর্মক্ষেত্রে, কেউ বাসায়, কেউ বাহিরে। এখন এই যে মেগা ডিজাস্টার হয়ে গেল, দুর্যোগ, এরপরে কাকে কোথায় পাবো? ফোন থাকলে হয়তো ফোনে যোগাযোগ করতে পারবো, কিন্তু এমনিতে কাকে কোথায় পাবো? এজন্য আগেই প্ল্যান করে রাখা, যে যদি কোনো ভয়ানক ভূমিকম্প হয়, যদি আমরা বিচ্ছিন্ন থাকি, যদি বেঁচে থাকি, তাহলে আমরা ভূমিকম্পের পরে এক্সাক্ট এই জায়গায়, যারা বেঁচে থাকবে এক্সাক্ট এই জায়গায় গিয়ে অপেক্ষা করবো আমাদের জন্য। যে কোনো একটা আমরা ঠিকানা দিয়ে দিতে পারি, যে না, গাছতলায় অথবা এইখানে সেখানে গিয়ে আমরা আমাদেরকে খুঁজবো, যদি আমরা ভূমিকম্পের পরে কাউকে খুঁজে না পাই। এটা আগে থেকে আমরা জানিয়ে দিতে পারি। এটা হচ্ছিল ভূমিকম্পের আগে করণীয়। এছাড়া 5টা পয়েন্ট 6টা পয়েন্ট অলরেডি বলে ফেলছি, এর বাইরে অনেকগুলো পয়েন্ট দিতে পারি। যে ঘরের মধ্যে এমন উঁচু সেলফ রাখবো না, ঘরের মধ্যে উঁচু সেলফ রাখবো না, অথবা উঁচু সেলফের মধ্যে ভারী কোনো জিনিসপত্র রাখবো না ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য। কারণ ভারী জিনিসগুলো রাখলে ভূমিকম্পের কম্পনের ফলে দেখা যায় ওইগুলো পরে আমরা আরো বেশি আহত হতে পারি। ভূমিকম্প হইলেই কিন্তু সবাই মরে না, ভূমিকম্প হলে সব জায়গায় ক্ষতি হয় না। ক্ষতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই লাইফস্টাইল। ঘরের মধ্যে এমন গিঞ্জি করে রাখবো না যে মাল সাবানা আসবাবপত্র এতই বেশি যে আমি হাঁটার জায়গা নাই, এমন করব না। আমাদের ঘরগুলো পর্যাপ্ত জায়গা থাকতে হবে, মোটামুটি স্পেস থাকতে হবে, এবং ভারী জিনিসপত্র যতটুকু সম্ভব নিচে রাখবো, উপরে যাতে না রাখি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এইটা বলে যে রাস্তা অথবা যাতায়াতের জায়গাটা প্রশস্ত হতে হবে, এত ফার্নিচার বা এত ন্যারো করে সংকীর্ণ করে যাতে না রাখি যে দৌড় দিতে গেলে অথবা ঘর থেকে বের হতে হলে মানে আমাকে যাতে আশেপাশে ফার্নিচারের সাথে ধাক্কা না লাগে, অথবা ফার্নিচার যাতে আমার উপর না পড়ে, এরকম যাতে না হয় একটু খেয়াল রাখবো। পর্যাপ্ত খোলামেলা রাখার চেষ্টা করব। এবং বলা হচ্ছে স্কুল এবং কলেজে ড্রিল করতে হবে। অ্যাকচুয়ালি এটা দিয়ে যেটা বোঝা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল ভূমিকম্পের পরিবেশ তৈরি করা। সেটা কি হতে পারে? স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ফায়ার, যে ফায়ার সার্ভিসের লোকজন অলরেডি একটা এইরকম করে। এরা করে হচ্ছে অগ্নি সংযোগ নকল ভাবে বা নিজের একটা বানিয়ে কিভাবে উদ্ধার করতে হয় এরকম করে। তাই আমরা চাইলে ভূমিকম্পেরও একটা দৃশ্যপট তৈরি করতে পারি, যে ভূমিকম্প হইলো, সাপোজ আমি স্কুলের মধ্যেই একটা দৃশ্যপট তৈরি করলাম যে ভূমিকম্প হয়েছে, প্রত্যেকটা ক্লাসে ক্লাস হচ্ছে। এখন ওই অবস্থায় কি করণীয়, এইটা শিক্ষণীয়, এবং সায়েন্স কি বলে ওই অবস্থায় কি করণীয়, এরকম একটা পরিবেশ তৈরি করে যদি আমরা একটা অনুষ্ঠানের মতো করে ভূমিকম্পে করণীয় কি এটা সবাইকে যদি আমরা এট এ টাইম জানাতে পারি, তাহলে এই যে একটা প্রজেক্ট হয়ে গেল, আমরা শিক্ষা পেলাম, আমরা আমাদের ব্যক্তিগত লাইফে এটা এমপ্লয় করতে পারি, প্রয়োগ করতে পারি। ভূমিকম্পের আগে করণীয় আরো বলতে পারি যে সরকার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ভূমিকম্পের আগে পরে কি করণীয় এগুলো সম্পর্কে নিয়মিত প্রচার করতে পারে। আমাদের একটা দুর্ভাগ্য, আমাদের দেশে যখন কোনো দুর্ঘটনা ঘটে এর 1 মাস 2 মাস 4 মাস পর্যন্ত এটা নিয়ে পড়েই থাকে, এর আগেও খবর নাই, 4 মাস 3 মাস পরেও খবর থাকে না। নতুন ইস্যু আসে, নতুন কিছু নিয়ে আমরা ব্যস্ত হয়ে পারি। কিন্তু যেগুলো বার্নিং ইস্যু সারা জীবনের জন্য, বাংলাদেশের জন্য বন্যাটা অলওয়েজ থাকবেই, ভূমিকম্প যে কোনো মুহূর্তে হতে পারে এবং বাংলাদেশকে হয়তো বিচ্ছিন্ন একদম ধ্বংস করে দিতে পারে যদি ভয়ানক মাত্রার ভূমিকম্প হয়। সেজন্য এই যে বিভিন্ন মেজর ইস্যুতে রেগুলার বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে রেগুলার বিজ্ঞাপন দেওয়া উচিত, রেগুলার মানুষকে জনসচেতনামূলক প্রচারণা করা উচিত। এটা হলো ভূমিকম্পের আগে নন স্টপ করা উচিত, যাতে একদম ছোট্ট একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই মনে রাখতে পারে যে অ্যাকচুয়ালি কি করতে হবে, কি করণীয়। ভূমিকম্পের সময় কি করণীয়? সবচেয়ে বড় ভয়ানক যে ভুলটা হয় ভূমিকম্পের সময়ে,
বাসায় আছি, অফিসে আছি বা যেখানে আছি, ভূমিকম্প হচ্ছে ফিল করতেছি, দিলাম দৌড়, এই কাজটা করা যাবে না। ভূমিকম্পের সময়ে দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে ছুটোছুটি করা যাবে না, এলোপাতাড়ি দৌড় দেওয়া যাবে না। আমাদেরকে যদিও ভয়ানক বুঝতে পারতেছি, আমার কন্ট্রোল থাকে না, তারপরেও আমরা যারা শিক্ষিত বা আমরা যারা দাবি করি আমি ইনফরমেশনটা জানি, আমরা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবো মাথা। এবং মেসেজটা কি, যদি আমি ঘরের ভিতরে থাকি, ভূমিকম্প হলে আমাকে ওই মুহূর্তে ঘরের ভিতরেই থাকতে হবে। ভূমিকম্প যদি কি বলে বাহিরে থাকি ওই সময়, তাহলে আমাকে বাহিরে থাকতে হবে। চাইলেও আমি ওই সময় ঘরের ভিতরে যাইতে পারবো না, ঘরের ভিতর থেকে বাইরে যেতে পারবো না। হ্যাঁ, পরে ভূমিকম্প যখনই শকটা থেমে যাবে তখন আমরা বাইরে যেতে পারবো বা বাইরে যাব বা বাইরে থেকে ঘরে যাব একটা নির্দিষ্ট সময় পর। এর আগে আমরা কখনো মুভ করবো না। কয় মিনিট শেষ? তো ভূমিকম্পের সময় আরো করণীয় আছে এরকম। আচ্ছা, আমি আজকে আর কন্টিনিউ একটা টপিকই শেষ করতে পারলাম না।